আমার দুষ্টু মিষ্টি ভালোবাসার বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। ডিগ্রি পরীক্ষার পরে আমি অবাধ স্বাধীনতা পেলাম, কারণ ততদিনে বাবা মা স্বীকার করে নিয়েছেন যে আমি যথেষ্ট বড় হয়েছি। আর সেই সুযোগে আমি স্থানীয় হাসপাতালের ইন্টার্নি ডাক্তারদের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তুললাম। বলতে গেলে আমার দিনের বেশিরভাগ সময় হাসপাতালেই কাটত। তাদের মধ্যে সুবীর ছিল আমার সবচেয়ে ঘনিষ্ঠ। আমাকে ছাড়তেই চাইত না, তাই ওর যখন ইমার্জেন্সি ডিউটি পড়ত আমাকে ওর সাথে থাকতেই হতো। আমারও ভয়টয় কম ছিল। অ্যাক্সিডেন্টের কেস বা কাটাছেঁড়া সেলাই এগুলি আমার ভালো লাগত। আমি কাটাছেঁড়া সেলাইয়ের সময় সুবীরকে সাহায্য করতাম, মাঝে মাঝে মজাও করতাম। সুবীর ছিল আমারই মতো পাগল, সেজন্যই ওর সাথে আমার এত গাঢ় বন্ধুত্ব হয়েছিল। তবে আমাদের মধ্যে একটা নিয়ম কঠিনভাবে মেনে চলতাম। দুজনের কেউ যখন কোনো মেয়েকে তখন আরেকজন সেদিকে নজর দিতাম না। একদিন একটা ঘটনা ঘটল। একদিন ইমার্জেন্সি ডিউটি করছে সুবীর সাথে আমি। হঠাৎ একটা কেস এলো। এক গ্রাম্য নববধূকে গরুতে ধিস দিয়েছে। বুটা গরুকে খাবার দিতে গিয়েছিল। গরুটা মাথা নিচু করে খেতে খেতে আচমকা মাথা তুলতে গেছে, আর কাছে দাঁড়ানো বুটার কিনার দিয়ে শিং ঢুকে গেছে। বুটার শাশুড়ি বুটাকে নিয়ে এসেছে, পুরো শাড়ি মাখামাখি এবং তখনও পা বেয়ে রক্ত গড়াচ্ছে। দ্রুত রক্ত বন্ধ না করলে বুটা মারাও যেতে পারে। এসব ক্ষেত্রে দ্রুত ক্ষত পরিষ্কার করে ছোট হলে ব্যান্ডেজ আর বড় হলে সেলাই দিয়ে ব্যান্ডেজ করতে হয়। সুবীর বুটার শাশুড়ির কাছে জানতে চাইল কোথায় জখম হয়েছে। গ্রাম্য অশিক্ষিত বুড়ি বলল যে সে দেখে নাই, তয় রানে হতে পারে। সুবীর বুটার জখমের স্থান আর ক্ষতের অবস্থা দেখার জন্য যেই না শাড়ি উঠাতে গেছে, শাশুড়ি মহিলা হা হা করে উঠে বলল, সে কি বেয়াব্রু করতেছেন কেন? কিছুতেই সে হাঁটুর উপরে শাড়ি উঠাতে দেবে না। সুবীর আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল, মনিদা জিনিসটা দেখছেন? এক্কেরে কি নাদুস নুদুস আর ফর্সা। এই আইটেমের নরম জায়গাটা একটু না দেখলে ভাই সারা জীবন আফসোস করতে হবে। আমিও ওর কথায় সায় দিলাম, যে করেই হোক একটু দেখতেই হবে, পারলে একটু হাতাতে হবে। কিন্তু কিভাবে? শাশুড়ি বুড়ি যেভাবে পাহারা দিচ্ছে। আমি বললাম, কাকিমা আপনি ছেলেরে আনেন নাই কেন? বুড়ি বলল, আমার পুলারা একটা নাদান হাবাগুবা। হ্যাঁ আইসে কি হরব, আমরা পরামর্শ করে একটা বুদ্ধি বের করলাম। সত্যি মেয়েটা একেবারে ছোট, বেশ এরকম মেয়েদের কোলা ব্যাঙের মতো গাবদা হয়। সুবীর শাশুড়িকে বলল, কাকিমা আপনি একটু ওইখানে দাঁড়ান, আমি একটু আপনার বৌমার সাথে কথা বলবো। শাশুড়ি রাজি হয়ে একটু দূরে সরে গেল বটে, কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রাখল আমাদের দিকে। সুবীর বউটার কাছে জিজ্ঞেস করল আঘাতটা কোথায়। বউটা ব্যথা সহ্য করতে করতে মুখ চোখ বিকৃত করে জানালো কুচকিতে। তখন সুবীর বলল, দেখো তোমার ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ বাঁধতে হবে, প্রয়োজন হলে সেলাই দেয়া লাগতে পারে। তোমার যে জায়গায় আঘাত সেখানে দেখতে দিতে হবে। তুমি কি রাজি? মেয়েটা তখন ব্যথায় কাতরাচ্ছে। সে এমন একটা অবস্থায় আছে যে সে যে কোনো কিছু করতে রাজি, এবং সত্যি রাজি হয়ে গেল। তবে জানতে চাইল ব্যথা লাগবে কিনা। সুবীর জানালো যে ওই জায়গায় অবশ করার ইনজেকশন দেওয়া হবে, ফলে সে কিছু টেরই পাবে না। মেয়েটা সানন্দে রাজি হয়ে গেল। এবারে শাশুড়ি বুড়িকে ডেকে সুবীর বলল যে কাপড় তুলতে হবে না, তবে খুলতে হবে। বুড়ি রাজি হল। সুবীর একটা চান্স নিল। ভাগ্যে লেগে যাওয়ার সম্ভাবনা 90%। বুড়িকে বলল, আপনি রক্ততক্ত দেখে ভয় পান না তো? বুড়ি বলল, না না বাবা, আমার মাথা গুড়ায়, ওসব কাটা ছিটা আমি দেখবার পারমু না। আমরা এটাই চেয়েছিলাম। স্ট্রেচার টেবিলটা মোটা পর্দা দিয়ে আড়াল করা, তাছাড়া দরজায় ওয়ার্ড বয় আছে, কাউকে ঢুকতে দেবে না। সুবীর বুড়িকে উল্টো দিকে ঘুরিয়ে তুলে বসিয়ে তাকে বলল, আপনি আপনার বৌমার হাঁটুর ওখানে শক্ত করে ধরে রাখেন, বেশি ভয় করলে চোখ বন্ধ করে থাকেন। বুড়ি নিশ্চিন্ত হল যে তার বৌমাকে আমরা বেয়াব্রু করতে পারব না। অথচ গ্রাম্য অশিক্ষিত বোকা মহিলা এটা ভাবল না যে কেবল নিচ থেকে উল্টিয়েই বের করা যায় না, ফিতে খুলে উপর থেকেও বের করা যায়। বুটা ব্যথায় সমানে কাতরাচ্ছে। স্ট্রেচার টেবিলের মাথার দিক একটু ঢালু করে দিল সুবীর, যাতে বুটা দেখতে না পায় আমরা কি করছি।
আরও নিশ্চিন্ত হওয়ার জন্য সুবীর বুটাকে বলল চোখ বন্ধ করে রাখতে। বুটা সত্যি সত্যি হাত দিয়ে চোখ ঢেকে শুয়ে রইল। সুবীর আমাকে কাজে লেগে যেতে বলল। আমি আলতো করে বুটার শাড়ি সরিয়ে বের করলাম। ওফ কি সুন্দর মোলায়েম, ওখানেই 2 দিন কাটিয়ে দেওয়া যায়। তারপর ফিতে টেনে খুলে লুচ করে নিচের দিকে নামিয়ে দিতেই নরম জায়গাটা বেরিয়ে পড়ল। সত্যিই অপূর্ব সুন্দর, ফোলা ফোলা, চেরাটা গভীর, নদীর পাড়ের সাথে তুলনা করা যায়। তবে উপর দিক এবং কুচকির পাশে ঘন কালো, কোকড়ানো, লম্বা ঘাসে ঢাকা। গরুর শিংটা ঢুকেছে ঠিক কুচকির ভিতর দিয়ে। ক্ষতটা গভীর, সেলাই লাগবে। সুবীর আগে একটা ইনজেকশন লাগালো। 1 থেকে 10 গুনতেই জায়গাটা অবশ হয়ে গেল। বুটার কাছে ক্ষতে টিপ দিয়ে জানতে চাইলাম সে কিছু টের পাচ্ছে কিনা। মাথা নাড়িয়ে জানালো, না। সেলাই দিতে হলে জায়গাটা পরিষ্কার করতে হবে। আমি ব্লেড দিয়ে ঘাস কামাতে লাগলাম। মাথায় দুষ্ট বুদ্ধি এলো। শুধু ওই জায়গাটুকুই কেন, পুরো কামিয়ে চকচকে করে তুললাম। সত্যি দেখার মতো। টিপে টুপে দেখলাম তুলতুলে নরম। ছোট্ট মাথাটা নাড়লাম। অবশ থাকায় কিছুই টের পেল না বুটা। পরে সুবীর ক্ষতটা সেলাই দিল। ঠাট্টা করে বলল, মনিদা, দেব নাকি সেলাই করে? বুড়ির ছেলেটা যেয়ে দেখবে দরজা বন্ধ, হা 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 হা। সুবীরের সেলাই দেওয়া শেষ হলে আমি বুটার দিলাম দারুণ। আমি বুটাকে জিজ্ঞেস করলাম, আমি তোমাকে, তুমি কি কিছু টের পাচ্ছ? বুটা এদিকে ওদিকে মাথা নাড়িয়ে না জানালো। অবশ্য ও সারাক্ষণ চোখ বন্ধ করে রেখেছিল। আমি আরো মজা করার জন্য ওর শাশুড়িকে বললাম, শুনছেন বুড়িমা, আপনার বৌমার ব্যথা একেবারে সেরে গেছে। আমি আপনার বৌমাকে, কিন্তু সে কিছু টের পাচ্ছে না। শাশুড়ি কথাটা লুফে নিয়ে বলল, কি কইলা বাবা, যাই তাই করো না বাবা। দেখো বুড়ার যেন কোনো কষ্ট না থাকে। বড়লক্ষ্মী বউ আমার। আমি হাসতে হাসতে বললাম, না না বুড়িমা, কিছু করতেছি না। আসলটা ইডা একরকমের চিকিৎসা। ও আপনি বুঝবেন না, তাইলে আপনার বৌমা আরো পাইত। সুবীর আমার দিকে তাকিয়ে হাসতে লাগল। বুড়ি বলল, তয় তাই করো না বাবা, সিদাই যদি বালা হয়। আমি বললাম, এখন এই অবস্থায় ওটা করা যাবে না। পরে আপনার বৌমার সাথে কথা বলে যদি সে সেই চিকিৎসা নিতে চায় তখন দেয়া যাবে। ব্যথাটা একটু কমুক, ঘাটা সারুক, তারপর। গ্রাম্য অশিক্ষিত সরল বুড়ি কিছুই না বুঝে বলল, আচ্ছা বাবা, তোমাগো অনেক দয়া। সুবীরকে ইংরেজিতে বললাম, যে করেই হোক এই বুটার নরম নরম সুন্দর আমার খুব লোভ হয়েছিল। সুবীরকে সেটা বলাতে সুবীর বুটাকে বলল, প্রতিদিন একবার এসে ড্রেসিং করায় নিয়ে যাবা। 5 দিন পর সেলাই কাটতে হবে, ঘাস শুকাতে আরো 3-4 দিন লাগবে। এ কয়দিন তোমাকে একটু কষ্ট করে আসতে হবে। আর তোমার শাশুড়ি বুইড়া মানুষ, তারে কষ্ট দেওয়ার কি দরকার? তুমি তো একাই আসতে পারবা, আর না হয় তোমার স্বামীর সাথে আনবা। কি মনে থাকবো? বউটা লজ্জা লজ্জা মুখে ঘাড় কাত করে জানালো, থাকবে। আমি সুবীরের সাথে অনেক সলা পরামর্শ করে একটা বুদ্ধি বার করলাম। সেই মোতাবেক সুবীর পরের দিন ও ড্রেসিং করার সময় কথায় কথায় জেনে নিল যে বউটার বাচ্চা হয়নি, তবে ওর শাশুড়ি খুব শীঘ্রই একটা বাচ্চা চায়। তখন সুবীর ওকে কায়দা করে জানিয়ে দিল, আমার বন্ধুটাকে তো চেনো, ও এই ব্যাপারে খুব ভালো ডাক্তার। সমস্যা হলে ওর কাছে এসো। এর আগে অনেক বাচ্চা না হওয়া বউয়ের বাচ্চা বানিয়ে দিয়েছে ও। বউটা রাজি হয়ে চলে গেল। টোপ ফেলা হয়ে গেছে, এখন মাছের ঠোকর দেওয়ার অপেক্ষা। আমাদের একটাই আশা যে বউটার স্বামী যেহেতু নাদান আর বোকাশোকা, বউটারও বয়স অনেক কম, সবে 15-16, কাজেই ওদের মধ্যে ভালোভাবে হওয়ার সম্ভাবনা কম। আর যদি তা হয় তাহলে বাচ্চা হওয়ারও সম্ভাবনা কম। দেখা যাক বিড়ালের ভাগ্যে শিকে ছিঁড়ে কিনা। অনেকদিন পার হয়ে গেল, প্রায় 6 মাস। ওসব কথা আমরা ভুলেই গেলাম। আমারও বাড়ি ছাড়ার সময় ঘনিয়ে এলো। একটা সরকারি চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম, খুব ভালো হয়েছিল, চাকরিটা হওয়ার সম্ভাবনা আছে। একদিন সকালে আমি ক্যান্টিনে চা খেতে গেলাম। সুবীর ডিউটিতে ছিল। ফিরে এসে রুমে ঢুকতেই আমার একটা হার্টবিট মিস হয়ে গেল। দেখি সেই বুটা আর তার শাশুড়ি সুবীরের সামনে বসা। আমাকে দেখেই ওদের আড়াল করে চোখ মারল সুবীর। ওদেরকে বলল, ওই যে এসে গেছে আপনাদের ডাক্তার সাহেব, যান ওর সাথে কথা বলেন। আমাকে বলল, বুঝলি মনি, এটা তোর কেস, এত সুন্দর বুটার বাচ্চা হয় না।
তুই একটু চেক টেক করে দেখ কিছু করতে পারিস কিনা। আমি খুব গম্ভীর ভাব নিয়ে বললাম, এসো। আমি ওদের নিয়ে একটা খালি চেম্বারে বসালাম। ওই চেম্বারে ডাক্তারের পদ খালি ছিল, কাজেই কারো আসার সম্ভাবনা ছিল না। আমি ওদেরকে বসতে বলে দরজা দিলাম। ডাক্তারের চেয়ারে বসিয়ে বললাম, বল তোমাদের কি সমস্যা। বুটা লজ্জায় জড়ষ্ট শাশুড়ি বলল, দেহ তো বাবা, পুলারের বিয়া দিচ্ছি 5 বছর হয়ে গেল, এখন পর্যন্ত একটা নাতি নাতকুরের মুখ দেখলাম না। পাড়াপড়শি নানান আক্তা কুক্তা কয়, বুনাকি বাঞ্জা, জড়িবুটি কবিরাজি অনেক করছি। শেষে তোমার কথা মনে পড়ল, তাই ওরে নিয়ে আলেম। আমি বললাম, ভালো করছেন, কিন্তু আপনার পুলারে আনা দরকার ছিল। হের সাথেও তো কথাবার্তা কোন লাগবি নাকি, বুড়ি বলল, কিন্তু হ্যাঁ তো নাদান, বুদ্ধিশুদ্ধি নাই, গাবদা গুবদা, কিচ্ছু বুঝে না। আমি বললাম, তবুও বাচ্চা তো হ্যাঁই বানাইব নাকি কাকিমা। বুড়ি শরম পেয়ে মুখে আঁচল চাপা দিয়ে হে হে করে হেসে বলল, তা যা কইছ ঠিকই কইছ। ঠিক আছে, এর পরের দিন হ্যারে পাঠায় দিবানে। আমি শাশুড়িকে বললাম, আপনার পুলার বুড়ে কিছু গোপন কথা জিগান লাগব। আপনি থাকবেন না বাইরে বসবেন। বুড়ি বলল, না বাবা, আমি বাইরে বসি। শাশুড়ি উঠে বাইরে চলে গেল। যাওয়ার সময় বুদ্ধি করে দরজাটা একটু ফাঁক করে রেখে গেল। খুব চালাক, খুব সতর্ক। আমি বউটাকে বললাম, তোমার ঠিক মতো হয়। বউটা অবাক হয়ে বলল, সেইটা আবার কি জিনিস। আমি বুঝলাম, গ্রাম্য অশিক্ষিত মেয়ে, কাজেই ওর সাথে সেভাবেই কথা বলতে হবে। বললাম, মানে প্রতি মাসে তোমার ওই রাস্তা দিয়া বাইর হয় নাকি। বউটা এবারে বুঝতে পারল, শর্মে মুখে আঁচল চাপা দিয়ে বলল, ওগারোতা হয়। আমি কয়দিন থাকে। বউ, 5-6 দিন। আমি তোমার স্বামী তোমার সাথেই ঘুমায়। বউ, আর কই ঘুমাইব। আমি বাচ্চা নিতে চাও। বউ, আমার শাশুড়ির খুব শখ। আমি কেন, তোমার ইচ্ছা নেই। বউ মুখে আরো বেশি করে আঁচল চাপা দিয়ে মুখ নিচু করে, ও আছে। আমি কতটুকু, অনেক না কম। বউটা কিছু না বলে উপর নিচে মাথা দোলায়। আমি ঠিক করে মুখে বলো, কম না বেশি। বউ, একটু বেশি। আমার হাওড়ি কয়েছে এইবার বাচ্চা না ওইলে হ্যার পুলারে আবার বিয়া হরাইব। আমি সপ্তাহে কয়দিন স্বামীর সাথে থাকো। বউ, ওমা কয় কি, সব দিনই তো থাহে। আমি রাতে বিছানায় শোয়ার পরে কি করে তোমার স্বামী। বউ, কি আর হরব, ঘুমায়। আমি ও ঘুমায়, আর কিছু করে না। মানে বাচ্চা হওয়ানোর জন্য তোমরা কি করো। জবাবে যে কথা বউটা বলল, আমার হার্টের বিট বেড়ে গেল। আনন্দে আমার চিৎকার করতে ইচ্ছে করছিল। বউটা লজ্জায় লাল হয়ে বলল, কেন, ও আমারে প্রত্যেক দিন রাইতে ঘুমানোর আগে দেয়। আমি ওরে শিকাইয়া দিছি। দিতে চায় না, তাও আমি ওরে জোর হরে দেওয়াই। আমি আচ্ছা, তুমি অনেক কিছু জানো দেখছি, লেখাপড়া করেছ। বউ, 3 ক্লাস পড়ছিলাম গায়ে মক্তবে। আমি তুমি জানো দিলে কি হয়। বউ, ওমা, জানুম না কেন, দিলে বাচ্চা হয়। আমি তো সেটা তুমি জানলে কিভাবে, তোমার তো আগে বিয়ে হয়নি। বউ, আমার মায় কইছে, যখন আমি একটু বড় হইলেম, তখন মা আমারে কইছিল, খবরদার কোনো জোয়ান পুলারে দিতে দিবি না। আমি জিগাইছিলাম, কেন মা, দিলে কি হয়। মায় কইল, জোয়ান পুলায় দিলে বাচ্চা অয়, হি হি হি। আমার পেট ফেটে হাসি আসছিল, কিন্তু হাসতে পারছিলাম না। কি জুটি মাইরি। স্বামীটা নাদান, জানেই না যে তার সাথে একটা আছে, আর সেটা কেবল পেশাব করার জন্য নয়। সেই খিদে মিটানোর জন্য তার বউয়ের সাথে একটা জায়গা আছে। আর বউ ক্লাস 3 পর্যন্ত পড়া সব জানতা, বিদ্যের জাহাজ। উনি বিদ্যার বলে উনি জানেন যে কেবল দিলেই বাচ্চা হয়। বউটাও জানে না যে তার শরীরে একটা জায়গা আছে, আর সেটা কেবল জন্য নয়। সেই জন্য তার স্বামীর শরীরে আস্ত একটা আছে। এখন আমার সামনে এক বিশাল সুযোগ। আমার সামনে এমন একটা মেয়ে যাকে কোনো পুরুষ চোখ দিয়ে দেখেনি পর্যন্ত। ওর পুরো সম্পূর্ণ অধরা। আর ঠিকমতো অভিনয়টা করতে পারলে আমি হব ওর আগুন উস্কে দিয়ে ঠান্ডা করার প্রথম পুরুষ। বুড়িটার জন্য খুব মায়া লাগলো আমার। কত শখ তার ছেলের বউয়ের বাচ্চা হবে, সে নাতি নাতনি নিয়ে আনন্দ করবে, পাড়া প্রতিবেশীর বদনামের হাত থেকে রক্ষা পাবে। কিন্তু সে তো আর জানে না যে তার নাদান ছেলেটা তার বউকে পরিবর্তে নিয়মিত দিচ্ছে বাচ্চা হওয়ানোর জন্য।
শালার গাধা জানেই না যে খালি আদর দিলেই বউয়ের বাচ্চা পয়দা হয় না, বাচ্চা বানানোর জন্য পরিশ্রম করা লাগে। গায়ের ঘাম ঝরিয়ে বুকে নিয়মিত আচ্ছা করে হয়, আর দিয়ে বউয়ের পকেট ভর্তি করে দিতে হয়, তবেই না বাচ্চা হয়। ওর বউটাও আরেক নাদান, তা না হলে হয়তো আর কাউকে দিয়ে নিজের জুড়াতে পারত, পেটে বাচ্চাও আসত। দেখা যাক আমি কি করতে পারি। অনেকটা সহজ হয়ে উঠেছে বউটা। আমি ওর নাম জানতে চাইলাম, ও জানালো ওর নাম সুফিয়া। আমি তখন বললাম, বুঝলাম, কিন্তু তোমাকে একটা কথা বলা দরকার। তুমি যদি আমার চিকিৎসা নিতে চাও তাহলে এই কথাগুলি তোমার শোনা অতি জরুরি। সুফিয়া জিজ্ঞেস করল, কি কথা? বললাম, প্রথমত আমার সামনে লজ্জা করা চলবে না, লজ্জা থাকলে চিকিৎসা হবে না। মনে করো আমি যদি তোমার চিকিৎসা করি, তোমার সমস্ত আমাকে চেক করতে হবে। এই চিকিৎসা অনেক কঠিন, আমাকে অনেক কষ্ট করতে হবে। শুধু দেখা নয়, হাত দিতে হবে। তুমি যদি মনে করো তুমি এসব করতে পারবে না, তাহলে আর আমার কাছে এসো না। সুফিয়া মুখের কাপড় সরিয়ে হা হা করে উঠে বলল, না না ডাক্তার সাব, আমনে যা যা কইবেন আমি তাই করব, অসুবিধা হইব না। কিন্তু খরচাপাতি কেমন লাগবো? বুঝেন তো আমরা গরিব গুরবা মানুষ। আমি বললাম, না খরচ বেশি লাগবে না, তুমি যা পারবে দিবে, না পারলে না দিবে। আমি আর বেশি দিন এই হাসপাতালে থাকব না, বড় জোর 2-3 মাস আছি। তুমি আমার শেষ রোগী, তাই তোমাকে আমি এমনিতেই চিকিৎসা করে দিয়ে যাব। তাহলে তুমি আমাকে সারা জীবন মনে রাখবে। কি রাখবে না? সুফিয়া লজ্জা হাসি দিয়ে বলল, ও অবশ্যই রাখমু। বললাম, তোমার বাচ্চা হলে যখন ওকে কোলে নিয়ে আমার কথা মনে পড়বে, তাই না? ও বলল, তা তো পড়বই, আমার কত আশা। আমি বললাম, আমি যা যা করতে বলি সব ঠিক করো, তোমাদের আশা ঠিকই পূরণ হবে। ঠিক আছে, আজ তোমরা যাও, কাল তোমার স্বামীকে সাথে করে নিয়ে এসো, তোমাদের দুজনের চিকিৎসা একসাথে করতে হবে। সুফিয়া রাজি হয়ে চলে গেল। ওদের বিদায় করে দিয়ে সুবীরের রুমে এসে মন খুলে আগে হো হো করে হেসে নিলাম। সুবীর বলল, কি রে, এত হাসছিস কেন? খবর ভালো মনে হচ্ছে। আমি সুবীরকে সব কথা খুলে বললাম। সুবীর বলল, মনি, ভালো একটা দাও মেরেছিস তো রে, ঘুষ হিসেবে লাঞ্চ খাওয়াতে হবে কিন্তু। আমি রাজি হয়ে গেলাম। পরদিন একটু আগে ভাগে গিয়ে প্রয়োজনীয় উপকরণগুলি আগে থেকেই সেই খালি চেম্বারে রেখে এলাম। সুফিয়া ওর স্বামীকে সাথে নিয়ে সকাল 11টার একটু পরে এসে পৌঁছাল। সুফিয়ার নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। ওকে দেখতে কি যে সুন্দর লাগছিল, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মেয়েটার জন্য আফসোস হল। ফুলের মতো সুন্দর একটা মেয়ের কিনা এরকম নাদান একটা স্বামী জুটল। আমি প্রথমে দুজনকে একসাথে ভিতরে ডাকলাম। সুফিয়ার স্বামী আসলেই একটা নাদান, একেবারেই সরল সহজ, বোকার হদ্দ। নিজের কোনো বুদ্ধি শুদ্ধি নেই, বউ যেটা বলে সেটাই বিশ্বাস করে। ওর বউকে যদি কেউ যায় আর বউ যদি বলে যে নাই ঝাড়ফুঁক করছে, তাহলে সেটাই বিশ্বাস করবে। কথা বলে বুঝলাম গোপন বিষয় ও কিছুই জানে না। আমি সুফিয়ার স্বামীকে বাইরে নিয়ে গিয়ে 10টা টাকা দিয়ে বললাম, তোমার বউকে চেক করতে অনেক সময় লাগবে, তো তুমি এই টাকা নিয়ে কোথাও ঘুরে বেরিয়ে এসো। ও জিজ্ঞেস করল, কেন ডাক্তার সাব, বেশি সময় লাগবে কেনে? আমি বললাম, বাচ্চা কার হবে, তোমার না তোমার বউয়ের? বোকার মতো হাসি দিয়ে বলল, হে আমার বউয়ের। আমি বললাম, সেজন্যই বেশি সময়, যাও। বলল, ও বুঝছি, ঠিক আছে। স্বামীটাকে বিদায় করে দিয়ে আমি রুমের দরজা দিলাম। যদিও এই করিডোরে কেউ আসবে না। চেম্বারটা করিডোরের এক প্রান্তে, আর এদিকে করিডোরের মাথার গ্রিল বন্ধ থাকে। যাতায়াত বন্ধ, তবুও সাবধানের মান নেই। আমি সুফিয়াকে বললাম, শোনো সুফিয়া, তোমাকে কাল কি বলেছি মনে আছে? সুফিয়া ঘাড় কাত কর জানালো, মনে আছে। আমি অয়থায় সুফিয়ার বিপি চেক করলাম, যাতে সুফিয়ার বিশ্বাস হয় যে সত্যি সত্যিই ওর চিকিৎসা হচ্ছে। সুফিয়াকে বললাম লম্বা লম্বা করে শ্বাস নেওয়ার জন্য। আমি যেটা বললাম সুফিয়া সেটাই করল। ভালো লক্ষণ। তাড়াহুড়া করার ফল কখনো ভালো হয় না। নিজেকে সাবধান করলাম, কোনো তাড়াহুড়ো নয়, ধীরে বতস্থিরে। তাড়াহুড়ো করলে সুফিয়ার সন্দেহ হতে পারে, আর সন্দেহ হলে হয়তো আর নাও আসতে পারে আমার কাছে। অথবা সন্দেহ করে যদি কারো সাথে আলাপ করে বসে, তাহলেই সর্বনাশ। আমি সেদিনই ওকে এ ব্যাপারে কৌশলে নিষেধ করে দিলাম।
যাতে বাচ্চা আসার আগ পর্যন্ত ও কাউকে কিছু না বলে। ওকে বললাম, কেউ জেনে ফেললে যদি কোনো ক্ষতি করে। সুফিয়া সাবধান হয়ে গেল। আমি সেদিনের মতো ওকে 2-3 রকমের ট্যাবলেট দিয়ে আবার পরদিন আসতে বললাম। আসলে ওগুলো ছিল সব ভিটামিন ট্যাবলেট, কিন্তু আমি ওর বিশ্বাস আরও দৃঢ় করার জন্য বারবার করে নিয়ম করে ওষুধগুলো খেতে বললাম, দেখো যেন কোনো ভুল না হয়। পরদিন ঠিক সময় মতো সুফিয়া ওর স্বামীকে নিয়ে হাজির হয়ে গেল। আমি আগের দিনের মতো ওর স্বামীকে টাকা দিয়ে বাইরে পাঠিয়ে দিলাম। সে খুব খুশি। সুফিয়া আগের চেয়ে জ্বরটা কাটিয়ে বেশ ফ্রি হয়ে উঠেছে। ও এখন আমার সাথে হেসে হেসে কথা বলছিল। আমিও আর ওর সাথে কোনো আড়াল রাখতে চাইলাম না। জিজ্ঞেস করলাম, ওষুধ খেয়ে কোনো পরিবর্তন বুঝতে পেরেছ? স্বভাবতই ওর উত্তর ছিল, না, পরিবর্তন হবে কি করে? আমি কি কোনো কার্যকরী ওষুধ দিয়েছিলাম নাকি? দিয়েছিলাম তো, ভিটামিন ট্যাবলেট। আমি আবার ওর প্রেশার চেক করলাম, স্টেথোস্কোপ দিয়ে পরীক্ষা করলাম, তারপর জিজ্ঞেস করলাম, কোনই পরিবর্তন হয়নি? আবারও মাথা দোলালো সুফিয়া। বললাম, তোমার আপেলের বোটায় কুটকুট করে কামড়ানি বা অস্বস্তি বা শরীরের মধ্যে কেমন কেমন করা, তেমন কিছুই হয়নি। সুফিয়া আবারও মাথা দুলিয়ে জানালো, সেসব কিছুই হয়নি। তখন আমি বললাম, সুফিয়া, তোমাকে আমি আগেই বলেছিলাম আমার কাছে লজ্জা পাওয়া যাবে না, মনে আছে? সুফিয়া মাথা হেলিয়ে জানালো, আছে। মিটমিট করে হাসছিল ও। আমি বললাম, তোমার একবার পরীক্ষা করে দেখতে হবে। তুমি তো জানো বাচ্চা জন্মাবার পর সে কি খায়, তাই না? সেজন্য আগে তোমার পরীক্ষা করতে হবে। করব, সুফিয়া বলল। করেন। সুফিয়ার শক্ত শক্ত হয়েছিল। আমি বললাম, না না, এভাবে নয়। এবারে সুফিয়া একটু ঘাবড়ালো, কিন্তু সেটা মাত্র সাময়িক। হাত কাঁপছিল। কিছুক্ষণ চেষ্টা করে হেসে বলল, আমি পারব না, আপনি খুলে নেন। আমি আলতো করে হাত রাখলাম। শিউরে উঠল সুফিয়া। 18 বছর বয়সী একটা বিবাহিতা মেয়ে শুধু ভুল জ্ঞানের কারণে সুখ থেকে বঞ্চিত। আমার পেলে তো শিউরে উঠবেই। সুফিয়া থেকে খুলল না। আমি ওর উদ্দেশ্য বুঝতে পারলাম। আমি ওকে উঠে পাশে রাখা ইজি চেয়ারে শুতে বললাম। সুফিয়া উঠে গিয়ে চেয়ারে বসল। হাত আমারও কাঁপছিল। এত সুন্দর দেখেই বোঝা যায় হাত পড়েনি, পুরোপুরি গোল। আমি ওর দিকে তাকিয়ে থাকার জন্য সুফিয়া লজ্জায় মুখটা অন্যদিকে ফিরিয়ে থাকল। আমি আলতো করে একটা সুফিয়া এমনভাবে ঝাঁকি দিয়ে উঠল, মনে হলো ওর ভিতর দিয়ে কারেন্ট চলে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? সুফিয়া মুখে আঁচল চাপা দিয়ে বলল, কিছু না, কেমন যেন লাগলো। আমি বললাম, কেমন লাগলো? সুফিয়া বলল, কইতে পারুম না, কেমন যেন লাগলো। আমি এবারে একটা সুফিয়ার মাঝে মাঝেই ঝাঁকি দিয়ে উঠছিল। আমি জিজ্ঞেস করলাম, কেমন লাগছে এখন? সুফিয়া বলল, কেমন জানি লাগতেছে। আমি বললাম, ভালো না খারাপ? সুফিয়া লজ্জিত হাসি দিয়ে বলল, বালা। সুফিয়া রীতিমতো হাঁফাতে লাগল। বুঝলাম, কাজ হবে। এগুলো নরম করতে হবে, না হলে বাচ্চার জন্য খাবার জমবে না। আমি কানাডা একটি মহিলার বাড়িতে গাড়ি চালানোর কাজ করতাম। তার যুবতী মেয়ে আমাকে একটু অন্য নজরে দেখত। আমার সাথে যখন গাড়িতে যেত তখন আমার কাছে আসার চেষ্টা করত। একদিন সেই মহিলা বলে, তুমি আমার মেয়েকে 2 মাসের জন্য বিয়ে করে নাও, পরিবর্তে তোমাকে আমি অনেক টাকা দেব, আর যদি রাজি না হও তবে তোমাকে জেলে পাঠিয়ে দেব। আমি তার মেয়েকে বিয়ে করিনি, কিন্তু বিয়ের রাতে তার মেয়েকে দেখে আমার আত্মা কেঁপে ওঠে। কারণ সেই মেয়ে তো আমি কানাডায় একটি ধনী মহিলার বাড়িতে গাড়ি চালানোর কাজ করতাম। তার মেয়ে কোথাও যাওয়ার হলে সে আমার সাথে যেত। আমি আজ পর্যন্ত কখনো সেই মেয়েটার মুখ দেখিনি।
কারণ সে সব সময় তার মুখ একটা রুমাল দিয়ে ঢেকে রাখত আর চোখে কালো চশমা পরে থাকত। একদিন আমি সেই মহিলার মেয়েকে বাজারে নিয়ে গিয়েছিলাম এবং সেখান থেকে ফিরছিলাম। সে আমার সাথে সামনের সিটে বসে গেল। সেটা দেখে আমি একটু অবাক হয়ে যাই, কারণ এমনটা আজ প্রথমবার হয়েছিল। তা না হলে এর আগে সে সবসময় পিছনে বসত। হয়রানি তো তখন হয় যখন চলন্ত গাড়িতে এসে আমার হাতের উপর হাত রেখে দেয়। ভয়ের চোটে আমার সারা শরীর কেঁপে ওঠে, কারণ এটা আমার সাথে প্রথমবার হয়েছিল। তার এরকম ব্যবহারের জন্য আমি পুরো ঘেমে যাই। আজ সে আমায় একটু অন্য নজরে দেখছিল। তার এরকম ব্যবহারের জন্য আমার নিজেরই লজ্জা অনুভব হচ্ছিল। আমি যতটা সম্ভব জোরে গাড়ি চালিয়ে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে আসি। আমি নিজের ঘরে বসে আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা ভাবছিলাম। ঠিক তখনই সেই মহিলা আমাকে নিজের ঘরে ডেকে পাঠায়। আর যে সমস্ত কথা আমাকে বলে সেই কথা শুনে আমার তো হয়ে যায়। সে আমাকে বলে যে তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও, পরিবর্তে আমি তোমাকে অনেক টাকা দেব, আর যদি তুমি আমার কথা না মানো তবে তোমাকে মিথ্যে অপবাদে জেলে পাঠিয়ে দেব। আমি সেই মেয়েটাকে বিয়ে করতে চাইতাম না, কারণ আমি হিন্দুস্থানে অন্য একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু নিজের দারিদ্রতা আর মহিলার ধমকে ভয় পেয়ে আমি তার মেয়েকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাই। সে মহিলা আরও বলে, তুমি যদি চাও 2 মাস পর আমার মেয়েকে ডিভোর্সও দিতে পারো। এই কথা শুনে আমি বিয়ে করিনি, কিন্তু বিয়ের রাতে সেই মেয়েটা তো আমার অবস্থা খারাপ করে দেয়। আমার তো আত্মা কেঁপে ওঠে যখন সেই মেয়েটা। আমার কানাডা আসার 1 মাস হতে যাচ্ছিল, কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো ভালো কাজ খুঁজে পাচ্ছিলাম না। আমার এখানে আসার ঘটনা একটু অদ্ভুত ছিল, যাকে আমি সেই ঘটনা বলতাম। সে আমার কথায় বিশ্বাস করত না। আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি যে এখানে আমি আসতে পারব। আমি আমার বাড়ি দারিদ্রতার জন্য অনেক বেশি চিন্তিত ছিলাম, কারণ আমার বাড়িতে একটি যুবতী বোন ছিল যার তখনও বিয়ে হচ্ছিল না, আর তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছিল। তার দিয়েই কারণে হচ্ছিল না, কারণ আমার কাছে তার বিয়ে দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা নেই। একদিন আমি রাস্তায় চিন্তায় বসেছিলাম। তখনই একটা লোক বড় গাড়ি করে এসে আমার পাশে বসে আর বলে, তোমাকে দেখে চিন্তিত বলে মনে হচ্ছে, যদি তুমি চাও তবে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি বললাম, তুমি যাও এখান থেকে, আমি অনেক বেশি চিন্তিত, এই সময় আমার মাথা খারাপ করো না। তখন সে বলে, আমি তোমাকে কাজ দিতে এসেছিলাম। যদি তুমি আমার কথা শুনতে না চাও তো ঠিক আছে, তোমার ব্যাপার, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি কিছু একটা ভেবে তাকে বলি, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমাকে পুরো কথা বলো। কিন্তু আমি মনে মনে ভয় পেয়েছিলাম, না জানিয়েই লোকটা ফ্রড কিনা। লোকটি বলে, চিন্তা করো না, তুমি যদি সত্যিই তোমার এই রকম অবস্থার পরিবর্তন করতে চাও তবে চলো আমার সাথে, আমি তোমাকে বিদেশে পাঠাবো। তুমি পরিশ্রম করে নিজের ভাগ্য বদলাতে পারো। আমি বিদেশ যাওয়ার কথা শুনে চমকে দাঁড়িয়ে যাই। আমি ভাবি যে লোকটার পুরো কথা আমার শোনা উচিত কি জানি না, হয়তো ভগবান তাকে আমার কাছে পাঠিয়েছে আমাকে সাহায্য করার জন্য। সেই লোকটা আমাকে সাহায্য করতে চাইছিল, তাই আমি তাকে জিজ্ঞাসা করি, না আমি তোমায় চিনি আর না তুমি আমাকে জানো, তাহলে তুমি কেন আমাকে সাহায্য করতে চাইছ? তখন সে বলে, আমি রোজ কোনো না কোনো গরিবের সাহায্য করি। ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমার সেই লোকটার কথা ঠিক বিশ্বাস হয় না। তার উপর আমার সন্দেহ হয়, কিন্তু আমার কাছে অন্য কোনো রাস্তাও তো ছিল না। কিছুদিন আগে নিজের ভুলের জন্যই আমি একটা কাজ হাতছাড়া করেছিলাম। আমি ভগবানের নাম নিয়ে সেই লোকটার সাথে চলে যাই। সেই লোকটা আমাকে নিয়ে একটা বড় বাংলোতে আসে, আমাকে একটা বড় ঘরে বসে চলে যায়। কিছুক্ষণ পরে সে ফিরে আসে আর তার হাতে কিছু টাকা ছিল। সেই টাকা সে আমাকে দিয়ে বলে যে এই টাকা দিয়ে পাসপোর্ট বানিয়ে নাও, কিছুদিন পর তুমি তোমার টিকিট পেয়ে যাবে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে ভাগ্য এভাবে আমাকে সহায় করবে। আমি তৎক্ষণাৎ টাকাটা নিয়ে সেখান থেকে চলে আসি এবং অল্প কিছু দিনের মধ্যে পাসপোর্ট বানিয়ে নিন। তারপর সেই লোকটার বাড়িতে যাই। সেই লোকটা আমার হাতে টিকিট ধরিয়ে দেয় আর বলে, কাল তোমার ফ্লাইট, সেখানে গিয়েই নম্বরে যোগাযোগ করে নিও, তুমি চাকরি পেয়ে যাবে। আমি নিজের বাড়ির লোকদের বলে কানাডা চলে আসি। কিন্তু এরপর থেকে বেরোনোর পর যখন আমি নিজের পকেটে সেই নম্বর খুঁজি তখন আমি খুঁজে পাইনি। আমার মনে হয় যে হয়তো সেই নাম্বারটা হারিয়ে ফেলেছি। আমার তো পায়ের তলা থেকে মাটি সরে যায়। এখন আমি কি করব? আমি তো এখানে কাউকেই চিনি না, জানিও না। না জানি সেই লোকটাকে ছিল যে আমাকে এত সাহায্য করে আমাকে এখানে পাঠিয়েছিল। আমার কাছে সেই লোকটার কোনো যোগাযোগ নম্বর ছিল না। কিন্তু আমি যখন সেখানে গিয়ে ফেঁসে যাই তখন আমার ভীষণ চিন্তা শুরু হয়। প্রথমে তো আমি এখানে এসে অনেক কষ্ট করে মজুরের কাজ করতে শুরু করে দিই যাতে নিজের পেটের খিদে নিবারণ করতে পারি।
আমার এখানে আসার ৩ মাস হতে যায়, কিন্তু এখনো অবধি আমি বাড়িতে একটা টাকাও পাঠাতে পারিনি। এখানে নিজের পেট চালানোর আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। কোনো রকমভাবে আমি নিজের জন্য দুমুঠো দুবেলা খাবার জোগাড় করতাম। হয়তো ভগবানেরও আমার উপর দয়া হয়। আর একজন ধনী লোক তার বাড়িতে নিয়ে গিয়ে মালির কাজ দেয়। সেখান থেকে আমি ভালো মাইনে পেতাম। সেখানে মালিকের এক মহিলা আত্মীয় প্রায় মালিকের বাড়িতে আসত। সে যখনই আসত আমাকে গভীরভাবে দেখত, আমি তার এইভাবে তাকানো খুব ভালো করে লক্ষ্য করতাম। একদিন আমার মালিক তার সেই আত্মীয় মহিলার বাড়িতে আমাকে পাঠিয়ে দেয় আর বলে, আজ থেকে তুমি ওখানে কাজ করবে, আর তার বাড়িতে গাড়ি চালানোর কাজ করবে। সেই মহিলা আমাকে ভালো টাকা মাইনে দেয়, আর আমাকে থাকার জন্য একটা ভালো ঘর দেয়। কিন্তু এখানকার চাকরা ছোট একটা ঘরে থাকত। শুধুমাত্র আমাকেই থাকার জন্য আলাদা একটা ঘর দেওয়া হয়েছিল। এই মহিলার একটা যুবতী মেয়ে ছিল, সে যখনই কোথাও যেত নিজের সাথে আমাকে নিয়ে যেত, কিন্তু আজ পর্যন্ত আমি কখনো তার মুখ দেখিনি। সে নিজেকে একটা চাদরে ঢেকে রাখত, আর তার মুখে রুমাল দিয়ে ঢাকা থাকত। কিছুদিন যেতে না যেতেই সেই মেয়েটার ব্যবহার আমার একটু অদ্ভুত লাগতে শুরু করে। যখনই সে আমার সাথে কোথাও যেত তখন সে ফেরার সময় গাড়ির সামনের সিটে বসে ফিরত আর নানা অজুহাতে আমার কাছে আসার চেষ্টা করত, আমার হাত ধরত, কিন্তু ভয়ের কারণে আমি কিছু বলতে পারতাম না। একদিন সেই মহিলা আমাকে নিজের ঘরে ডেকে পাঠায়, আর আমাকে বলে, তোমার বোনের জন্য তোমার কত টাকা প্রয়োজন? আমি তাকে বলি যে আমার 1 লাখ লাগবে, তার দিয়ে সমস্ত জিনিস কিনতে হবে। আমার 3 জন অবিবাহিত বোন রয়েছে, তাদের সবার বিয়ে দিতে হবে আমায়, আর আজকাল তো তুমি জানো জিনিসপত্রের কত দাম, আর তাছাড়া ছেলের বাড়িতে তো অনেক চাহিদা। সেই মহিলা বলে, তোমার যত টাকার প্রয়োজন আমি তোমাকে দেব, যা দিয়ে তুমি তোমার বোনের বিয়ে দিতে পারবে। কিন্তু আমার একটা শর্ত আছে, আর সেটা হলো আমার মেয়েকে তোমায় বিয়ে করতে হবে। তার এই শর্ত শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল, কারণ এরকম আমি কখনো ভাবিনি। বরং তার মেয়েকে আমার খুব একটা পছন্দ হতো না। আর তাছাড়া নিজের দেশে আমি একটা মেয়েকে ভালোবাসতাম। আমি যখন বিয়ে করব না বলি তখন সেই মহিলা আমাকে ধমকি দেয়। সে বলে, যদি তুমি আমার কথা না মানো হবে আমি তোমার নামে মিথ্যা অপবাদ দিয়ে জেলে পাঠিয়ে দেব। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। বাধ্য হয়ে আমি তার কথা মেনে নিই। তখন সেই মহিলা বলে, আসলে আমার মেয়ে তোমাকে পছন্দ করে। সে তোমাকে অনেক সম্পত্তি দেবে, তুমি যা চাইবে সে তোমাকে দেবে, তুমি সারা জীবন সুখে আনন্দে থাকতে পারবে, তোমার কখনো কোনো জিনিসের অভাব হবে না। কিন্তু শর্ত একটাই, তুমি বিয়ের আগে তার মুখ দেখতে পারবেন না। বিয়ের পরেই তুমি তার মুখ দেখতে পারবে। এই সত্য শুনে আমি একটু অদ্ভুতভাবে ভাবতে থাকি, কিন্তু এত টাকা দেখে আমি সিদ্ধান্ত নিই যে তার মেয়েকে আমি বিয়ে করব। কারণ এর পরিবর্তে আমি অনেক অনেক টাকা পাব, যা দিয়ে আমার জীবন বদলে যেতে পারে, আর আমার বোনদের ধুমধাম করে বিয়ে হয়ে যাবে। আর তাছাড়া না বলার আমার কাছে কোনো কারণও ছিল না। আমি অনেক টাকা, সমস্ত সুখ ও পাচ্ছিলাম। আর এত টাকার পরিবর্তে যদি আমাকে কোনো বাজে দেখতে মেয়ে বা কোনো পঙ্গু মেয়েকে বিয়ে করতে হয় তবে আমি তাকে বিয়ে করে নেব। আমি সেই মহিলার কাছ থেকে অনেক টাকা নিয়ে দেশে পাঠিয়ে দিই, যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমার বোনের বিয়ে হয়। কিন্তু মাঝে মাঝে আমার সন্দেহ হচ্ছিল যে কেন সেই মহিলা বিয়ের আগে তার মেয়ের মুখ দেখতে বারণ করছে। আর দ্বিতীয়ত, সে কেনই বা আমার সাথে তার মেয়ের বিয়ে দিতে চায়? কেননা কোনো কারণ তো নিশ্চয়ই আছে যা আমার থেকে গোপন করা হচ্ছিল। এই কথা ভেবে আমার মাথা খারাপ হয়ে যায়। একদিন সেই মহিলা বলে, 2 সপ্তাহ পর তোমার সাথে আমার মেয়ের বিয়ে হবে। সে বিয়ের আগেই এখানে চলে আসবে, কিন্তু তুমি তার মুখ দেখবে না। সেই মহিলা আরও বলে যে আমার মেয়ে কিছুদিনের জন্য তার মাসির বাড়ি অন্য দেশে গেছে, যখন সে ফিরবে সেদিনই তোমার সাথে তার বিয়ে দিয়ে দেব। আমিও হ্যাঁ বলে দিই। আমার মনে হচ্ছিল এই মহিলা আমাদের বিয়ে খুব সাধারণভাবে দেবে, কিন্তু সেই মহিলা খুব ধুমধাম করে বিয়ের ব্যবস্থা করেছিল। আমি খুব অবাক হয়ে গেলাম। কিন্তু তার মেয়ে তখনও ফেরেনি। আমার মনে হয় সে কি একদম বিয়ের দিনই ফিরবে, আর সেটাই হল বিয়ের দিন। আমি সকাল বেলা নিজের ঘর থেকে দেখি যে গাড়ি থেকে একটা মেয়ে নেমে ঘরে চলে গেল, আর সব সময়ের মতোই তার মুখ রুমাল দিয়ে ঢাকা ছিল। সে ওই মহিলার মেয়ে ছিল যে আমার বউ হতে চলেছে, কিন্তু আজও সে তার মুখ রুমাল দিয়ে ঢেকে রেখেছিল। এই সব কিছু দেখে আমি অবাক হয়ে যাই। তারপর ভাবি, যাই হোক, আজই তো বিয়ে, আর কিছুক্ষণ পর বিয়ের পরেই তো এই রহস্য ভেদ হয়ে যাবে। এখন শুধুই বিয়ের অপেক্ষা করছিলাম। নিজের বাড়িতেই বিয়ের ব্যাপারে কোনো কিছুই বলিনি, কারণেই দিয়ে কতদিন টিকবে, আদৌ টিকবে কি না তা আমি জানতাম না। তাই নিজের বাড়িতেই সব কিছু জানিয়ে আমি তাদের চিন্তায় ফেলতে চাইনি।
আমাদের বিয়ে হয়ে যায় আর বুকে আমার ঘরে পৌঁছে দিয়ে যায় ওরা। আমি অনেক আগ্রহ নিয়ে বুয়ের মুখ দেখার জন্য যখন ঘুমটা তুলি তখনই আমি দেখি আর আমার তো হুঁশ উড়ে যায়। সেই মহিলা বলেছিল যে তোমার বিয়ে আমার মেয়ের সাথে দেব, কিন্তু বউ সেজে যে আমার সামনে বসেছিল সে আর কেউ নয়। সে তো আমার মুখ থেকে চিৎকার বের হতে হতে থেমে যায়। আমার সারা শরীর কেঁপে ওঠে আর এক ঝটকায় আমার সামনে আমার সমস্ত অতীত চলে আসে যখন আমি হিন্দুস্থানে ছিলাম। আমার নাম আয়ুষ আর আমি এমএ করার পর রাস্তায় রাস্তায় চাকরির জন্য ঘুরছিলাম। দেশের বাইরে থাকা আমার সবসময়ের স্বপ্ন ছিল। যখন বিদেশে থাকা লোকজনদের জীবনযাপনের ভিডিও দেখতাম আমার মনে হতো যে যদি আমি কখনো বিদেশে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আমি সব থেকে বড় ছিলাম আর আমার 5 বোন ছিল। কখনো কখনো মা বাবার উপর অনেক রাগ হতো যে এতগুলো সন্তান জন্ম দেওয়ার আগে নিজেদের অবস্থা, নিজেদের দারিদ্র্যতার উপর তো নজর রাখা উচিত ছিল। কি হতো যদি সে কম সন্তানের জন্ম দিত, বরং তাতে হয়তো আমাদের জীবন ধারণ অনেকটা সহজ হতো। বাড়ির বড় ছেলে হওয়ার কারণে নিজের কাঁধে অনেক বোঝা এসে পড়ে। আমি এমএ করতে করতে কাজ করা শুরু করি। সকালে কলেজ যেতাম আর সন্ধেবেলা কাজ করতে যেতাম। এইভাবে আমি নিজের পড়াশোনা শেষ করি আর ভালো চাকরির সন্ধান করতে থাকি। কিন্তু আজকের সমাজে চাকরি পাওয়া তো সহজ কাজ ছিল না। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে একজনের গাড়ি চালানোর কাজ পেলাম। মাইনেও ভালোই দিত, সেজন্য চুপ করে আমি সেই কাজ করতে থাকি। সকাল 7টায় আমি আমার কাজে চলে যেতাম আর দুপুরে সাহেবের মেয়েকে দপ্তরে ছাড়তে যেতাম। কখনো 2টা বাজলে, আবার কখনো 5টা বাজলে ম্যাডামকে অফিস থেকে নিয়ে আসতে যেতাম। এটা ছাড়া আমার আর কোনো কাজই ছিল না। বাকি সময় আমি ফাঁকাই থাকতাম, কারণ আমার কাজ শুধু সাহেবের মেয়েকে অফিসে নিয়ে যাওয়া ও আসা থাকত। সাহেবের মেয়ে সব সময় নিজেদের মুখ ঢেকে রাখত। আমি কখনো তার মুখ দেখিনি আর না কখনো তার মুখ দেখার আমার কখনো ইচ্ছা হচ্ছিল, কারণ সেখানে আমি শুধু নিজের কাজ করতে যেতাম। আমি কখনো চাইতাম না আমার কোনো ভুলের জন্য আমার কাজটা হাতছাড়া হয়ে যাক, কারণ আমার ঘরের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। আমার বন্ধু বলতো সাহেবের মেয়েকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে নয়, কারণ সে একজন কোটিপতি লোকের মেয়ে ছিল আর তোকেও দেখতে কম স্মার্ট তো নয়। যদি সে তোকে একবার পছন্দ করতে শুরু করে তবে সারা জীবন তুমি আনন্দে কাটাতে পারবে। আমি সেই বন্ধুর কথা ভাবলে মাঝে মধ্যে মনে হতো আমি এমনটাই করব, কারণ বড়লোক হওয়ার এটা খুব সহজ মাধ্যম আর এটা খুব সহজ একটা উপায়। কিন্তু ভয়ের কারণে আমি কখনো সাহেবের মেয়ের দিকে চোখ তুলে তাকাতে পর্যন্ত পারতাম না। আমি কখনো তার সাথে কথা বলার চেষ্টাও করিনি। আমার মনে হতো সে হয়তো বোবা, কথা বলতে পারে না, কারণ 1 মাসের মধ্যে আমি কখনো তাকে কথা বলতে শুনিনি। আমার বন্ধু আমাকে বলতো তুমি নিজে থেকেই কথা বলার চেষ্টা করবে, হতেও তো পারে সে হয়তো তোমার কথার জবাব দিতে পারে। আমি অনেক সাহস নিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করি আর বলি, ম্যাডাম আমি কাল ছুটি চাই, কাল আমি তোমায় ছাড়তে আর নিয়ে আসতে পারবো না। আমার কালকে একটা জরুরি কাজ আছে। আমি ভাবলাম সে আমাকে হয়তো কিছু একটা উত্তর দেবে বা জিজ্ঞাসা করবে যে ছুটি কেন নেবে, তোমার কি কাজ আছে, কিন্তু সে তো আমার সাথে একটা কথাও বলল না আর শুধু মাথা নাড়িয়ে দিল। আমার নিজের উপর খুব রাগ হলো। আমার মনে হলো এই পাথর মেয়েটার সাথে ফালতু আমি কথা বলার চেষ্টা করছি। আমার মনে হয় না কোনোভাবে সে আবার ফাঁদে পা দিই। পরের দিন আমি ইচ্ছা করে ছুটি নিই, কারণ আমি ম্যাডামের থেকে ছুটি পেয়েছিলাম। ছুটি নেওয়া ছাড়া আমার আর কোনো উপায়ও তো ছিল না। আমার মনে হল ছুটির পরের দিন গেলে সে নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করবে যে আগের দিন কি কাজ ছিল, কিন্তু সে জিজ্ঞাসা করার আগে তার বাবাই আমাকে জিজ্ঞাসা করল, কাল তুমি এলে না কেন? আমি তখন বলি, সাহেব কালকে তো তুমি বাড়িতে ছিলে না। আমি তো ম্যাডামকে বলেছিলাম যে আমার কাল জরুরি একটা কাজ আছে, আমি আসতে পারবো না। সাহেব বলে, আচ্ছা ঠিক আছে, পরের বার ছুটি দরকার হলে আমাকে জিজ্ঞাসা করবে। আমার মেয়ের সাথে কথা বলার প্রয়োজন নেই, পরের বার থেকে এটা মনে রাখবে। আমি তার কথায় অবাক হয়ে ভাবতে থাকি যে সাহেব তার মেয়ের উপর এমন রাগ করে কেন থাকে। আমি কখনো তাকে তার মেয়ের সাথে ভালোভাবে কথা বলতেও দেখিনি। একদিন বাড়ির পুরনো চাকরদের থেকে জানতে পারি যে সে আমার সাহেবের মেয়ে নয়, আমার সাহেবের ভাইয়ের মেয়ে, আর তার নাম খুশবু, কিন্তু সবাই তাকে রিয়া ম্যাডাম বলে ডাকে। আসলে সে অন্য দেশের বাসিন্দা, বছরের কিছু মাস এখানে আসে। সাহেব তার কাজ একদম পছন্দ করে না, কিন্তু সে কিছু বলে না। আমি আজ পর্যন্ত ঠিক করে দেখিনি যে সে কোথায় যায় আর কি কাজ করে। আমি শুধু তাকে তার কাজের জায়গায় নামিয়ে দিয়ে চলে আসি। আর পরের দিন যখন আমি তাকে ছাড়তে যাই আর বোর্ড দেখি, তখন আমার পায়ের তলার মাটি সরে যায়। সেটা কোনো সমস্যা ছিল যেটা তৃতীয় লিঙ্গের লোকজনের দেখাশোনা করত।
মেয়েটা সেই সংস্থার ভিতরে চলে যায়। আমি কিছুটা দূরে গাড়ি দাঁড় করিয়ে দিই। কিছুক্ষণ পরে সেখান থেকে তৃতীয় লিঙ্গের মানুষরা বের হয়। আমি একজন লোককে জিজ্ঞেস করি এখানকার মালিককে, তখন সে বলে রিয়া ম্যাডাম, সে অনেক উচ্চ বংশের মেয়ে আর সে অনেক ধনী পরিবারের মেয়ে এবং পাশাপাশি সে একজন ভালো মনের মানুষ। সেখানে তৃতীয় লিঙ্গের মানুষদের পড়াতে আসে। আমি মনে মনে ভাবলাম রিয়া ম্যাডাম কত ভালো, তৃতীয় লিঙ্গের মানুষদের কত খেয়াল রাখে। এখন আমার তাকে অনেক পছন্দ হতে শুরু করে। কিছুদিনের মধ্যে তার সাথে আমার কথা বলা শুরু হয় এবং অল্প কিছুদিনের মধ্যে তার সাথে আমার বন্ধুত্ব তৈরি হয়। এখন প্রায়ই আমাদের কথা হয় গাড়িতে বসলে। এখন সে আর মুখে রুমাল দেয় না। সারা রাস্তা আমরা কথা বলতে বলতে আসতাম। আমারও তার কাকার মতো তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কাজ করা পছন্দ হতো না, কিন্তু আমি কখনো তাকে এ ব্যাপারে কিছু বলতে পারতাম না। আমার মনে হতো সে ও হয়তো আমাকে পছন্দ করে। আমাদের কথা বলার খবর সাহেব মানে রিয়ার কাকার কানে চলে যায় আর সে আমাকে তার ঘরে ডেকে পাঠায় আর বলে, তুমি যদি রিয়ার ব্যাপারে সত্যিটা জানতে পারো তবে উল্টো পায়ে ফিরে যাবে। দেখা করা তো দূরের কথা, তার দিকে তাকাবে না কখনো। আমি তাকে জিজ্ঞাসা করি, কি সত্যিই আছে রিয়ার ব্যাপারে? আমি তোমাকে বিয়ে করতে চাই। সাহেব আমার কথা শুনে আমার দিকে অদ্ভুতভাবে তাকাতে থাকে আর বলে, সে মেয়ে নয়, বরং সে একজন তৃতীয় লিঙ্গের মানুষ। তুমি কি করে তাকে বিয়ে করবে? তার এই কথা শুনে আমার মাথা ঘুরতে শুরু করে, আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি ভাবতে থাকি আমার তখনই বুঝে যাওয়া উচিত ছিল যখন সে তাদের সাথে এত খোলামেলাভাবে মিশত। রিয়া যখন তৃতীয় লিঙ্গের মানুষদের সাথে মিশত তখন মনে হতো সে যেন তাদেরই একজন, কিন্তু আমার কখনো তার উপর সন্দেহ হয়নি। সাহেব আমাকে ঠিক কি বলেছিল রিয়ার ব্যাপারে সব সত্যি জানলে তুমি তো উল্টো পায়ে ফিরে আসবে। এই কথা শোনার পর আমি দিয়ার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিই। এমনকি তার সাথে কোনো যোগাযোগ রাখেননি, কারণ সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তার ব্যাপারে সত্যি জানার পর আমার আর তার মুখ দেখার ইচ্ছে কখনো হয়নি। আমি চাকরি ছেড়ে দেই। নানা জায়গায় ধাক্কা খেয়ে আমি কাজ খুঁজতে থাকি। অনেক পরিশ্রমের পর ভগবানের হয়তো আমার ভাগ্যের উপর দয়া হয় আর আমি কানাডায় চলে আসি। কিন্তু আমি জানতাম না কানাডায় আসার পর আমার কপালে ঠিক কি আছে। নিজের বিয়েতে রাজি হওয়ার সময় আমার একবারও রিয়ার কথা মনে আসেনি, কিন্তু এখন যে আমার সামনে আমার বুসে যে বসে আছে সে আর কেউ নয়, বরং রিয়া। যতটা অবাক আমি তাকে দেখে হয়েছিলাম ততটাই সে আমাকে দেখে হয়েছিল। আমি হাত দিয়ে মাথা ধরে বসে পড়লাম। আমি তো এটা ভেবেই পাগল হয়ে যাচ্ছিলাম যে আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষকে বিয়ে করে নিলাম। আমার তো মাথা ঘুরতে শুরু করে, কিন্তু আমার কাছে তো আর কোনো রাস্তা ছিল না। আমি তার মায়ের কাছ থেকে টাকা আগেই নিয়ে নিয়েছিলাম, যেটা আমি নিজের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। সেই টাকায় নিজের বোনের বিয়ের প্রস্তুতি চলছিল। যদি আমি টাকা না নিতাম তবে সেই মুহূর্তেই আমি সেখান থেকে পালিয়ে যেতাম। কিন্তু আমার লোভ আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষকে বিয়ে করে ফেলেছিলাম, আর একজন তৃতীয় লিঙ্গের মানুষ আমার সামনে আমার বসে যে বসেছিল। আমি রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে যাই। সে কিছুই বলে না, সে দাঁড়িয়ে উঠে নিজের মায়ের কাছে চলে যায়। যখন সে নিজের মায়ের কাছে যায় আমি তখনই ঘরের দরজা বন্ধ করে দিই। আমি তাকে নিজের ঘরে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। সারা রাত আমি জেগে কাটাই। যখনই সকাল হয় আমার শাশুড়ি মা আমার কাছে আসে আর ধমকি দিয়ে বলে, চুপচাপ আমার মেয়েকে মেনে নাও আর অনুষ্ঠানের জন্য তৈরি হও, না হলে তো তুমি জানো তোমার সাথে কি হতে পারে। আমি তোমাকে জেলে পাঠিয়ে দেব, বাকি জীবন তোমাকে সেখানেই কাটাতে হবে। তাহলে তোমার পরিবারের কি হবে? আমি বাধ্য হয়ে নিজের পরিবারের জন্য রাজি হয়ে যাই এবং অনুষ্ঠানের জন্য তৈরি হই, কারণ আমি জানতাম এই মহিলার অনেক দূর পর্যন্ত চেনা পরিচিতি আছে। সে আমার সাথে যা কিছুই করতে পারে, আর আমি এখানে কাউকেই জানতাম না। যখন আমি বাইরে গিয়ে রিয়াকে দেখি তখন তাকে কোনো দিক থেকেই তৃতীয় লিঙ্গের মানুষ বলে মনে হচ্ছিল না। তাকে দেখে কেউ বিশ্বাসই করবে না যে সে মেয়ে নয়, বরং তৃতীয় লিঙ্গের একজন মানুষ। অনুষ্ঠান শেষ হওয়ার পর আমি ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসি। তখন আমার শাশুড়ি আমার কাছে আসে এবং খুব ভালোভাবে আমাকে বলে, তুমি এখানে একা কি করছো? আমি তাকে অনেক রেগে বলি, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ। আমাকে বলেছিলে আমার বিয়ে তোমার মেয়ের সাথে হবে, কিন্তু তুমি তোমাকে ধোঁকা দিয়ে আমার বিয়ে একজন তৃতীয় লিঙ্গের মানুষের সাথে দিয়ে দিলে। তুমি আমার বাধ্যতার সুযোগ নিয়েছে। তখন সে বলে, তোমাকে কেউ ভুল খবর দিয়েছে, আমার মেয়ে তৃতীয় লিঙ্গের নয়, বরং সত্যটা অন্য কিছু। তুমি হয়তো জানো না। আমি রেগে গিয়ে বলি, আমি কোনো সত্যি শুনতে চাই না, তুমি আমাকে রেহাই দাও। শাশুড়ি কিছু বলার আগে রিয়া ঘর থেকে বেরিয়ে বলে, ঠিক আছে,
2 মাস পরে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিও। আর হিন্দুস্তান চলে যেও। আমার মা তোমাকে যত পয়সা দিয়েছে তারা 1 টাকাও তোমাকে ফেরত দিতে হবে না। কিন্তু আমার একটা শর্ত আছে। রিয়ার কথা শুনে আমি খুশি হই। ঠিক আছে, 2 মাস পরে সত্যি সত্যি আমি মুক্তি পেয়ে যাব। তার শর্ত এটাই ছিল যে 2 মাসের জন্য সবার সামনে আমার সাথে একজন ভালো বলের মতো ব্যবহার করতে হবে, কারণ সবেমাত্র আমাদের বিয়ে হয়েছে আর আমাদের নিমন্ত্রণ বাড়িতে যেতে হচ্ছিল। আমি অনেক অবাক হয়ে ভাবতে থাকি যে এখানে কানাডায় কেন কেউই আর আসল ব্যাপার জানে না যে সে আসলে কে। আমি 2 মাস তার দিকে পুরো নজর রাখি, কিন্তু আমি কিছুই জানতে পারি না। দিনের সময় তার সাথে আমার সবসময় থাকতে হতো, কিন্তু রাতের বেলা আমি অন্য ঘরে চলে যেতাম আর সে নিজের ঘরে থাকত। এভাবে 2 মাস পূর্ণ হয়ে যায়। আমি ডিভোর্স পেপার তৈরি করিনি। আমার শাশুড়ি আমাকে বলে, তুমি আরও একবার ভেবে দেখো, এখনো সময় আছে। তুমি আসল সত্যি জানো না, দেখো যেন এমন না হয় যেসব সত্যি জানার পর তোমাকে আফসোস করতে হয় আর নিজের করা ভুল সিদ্ধান্তের জন্য তোমাকে পস্তাতে হয়। আমি বুঝতে পেরেছিলাম যে সে আমাকে আটকানোর জন্য এমন বলছে। সে আমাকে নিজের মেয়ের সাথে রাখতে চায়। কিন্তু আমি হিন্দুস্তান ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ডিভোর্স দিয়ে ফিরে আসি। ফিরে এসে আমি নতুনভাবে নিজের জীবন শুরু করতে চাই, কিন্তু আমার কোনো চাকরি ছিল না। সেজন্য আমি আবার পরিশ্রম করা শুরু করে দিই। আমার মনে যে সব স্বপ্ন ছিল সব শেষ হয়ে যায়। 3 বছরের কঠিন পরিশ্রমের পর আমি নিজের একটা ব্যবসা শুরু করি। এই ব্যবসার কাজে আমি একটা মিটিং করতে আমাকে বন্ধুর কোম্পানিতে যেতে হয়। সেখানে রিয়াকে দেখে আমি আশ্চর্য হয়ে যাই। আর এটা জেনে তো আমি আরও অবাক হয়ে যাই যে সে আমার বন্ধুর বউ। আমি বন্ধুকে ডেকে বলি, এটা তুমি কি করেছ? তুমি কাকে বিয়ে করেছ জানো? আমার বন্ধু আমার হাত ধরে অন্য একটা ঘরে নিয়ে গিয়ে বলে, এখানে নাটক করার কোনো দরকার নেই। আমি বললাম, তুমি কি জানো তুমি কাকে বিয়ে করেছ? সে বলে, হ্যাঁ আমি জানি, আর আমি সেই সব জানি যা তুমি জানো না। আমি বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? আমার বন্ধু বলে, না আমি পাগল হয়ে যাইনি, বরং আমি রিয়ার ব্যাপারে সব সত্যিটা জানি। রিয়া তৃতীয় লিঙ্গের মানুষ নয়, বরং একটা খুব ভালো মেয়ে। সে যখন জন্মেছিল ডাক্তার মনে করেছিল হয়তো সে তৃতীয় লিঙ্গের মানুষ, কিন্তু 5 বছর বয়সে তার একটা রোগ হয় আর অপারেশনের ফলে সে একদম সুস্থ একটি মেয়ে হয়ে যায়। কিন্তু তার পরিবারের লোকেরা এসব কথা বিশ্বাস করে না। তার পরিবার প্রতিবেশী লোকেরা তাকে তৃতীয় লিঙ্গের মানুষ বলতে থাকে। লোকের কথায় বিরক্ত হয়ে তার মা বাবা তাকে কানাডায় নিয়ে চলে আসে। নিজের পড়াশোনা শেষ করে রিয়া তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কাজ করার কথা চিন্তা করে, কারণ তাকে সবাই তৃতীয় লিঙ্গের মানুষ বলে অপবাদ দিত। কিন্তু সেটা ছিল না। তারপরেও পরিবারের লোক প্রতিবেশীরা তার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল। প্রিয়া ভাবে যারা সত্যি তৃতীয় লিঙ্গের মানুষ হয় তারা না জানি কত কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। সেজন্য সে বছরের কিছু মাস হিন্দুস্তান যায় এবং সেখানে গিয়ে একটা সংস্থা খুলে। তার এই কাজের জন্য তার আত্মীয়দের সন্দেহ আরও মজবুত হয় যে সে মেয়ে নয়, বরং একটা তৃতীয় লিঙ্গের মানুষ। এর মধ্যে তোমার সাথে তার দেখা হয়, সে তোমাকে পছন্দ করতে শুরু করে, কিন্তু তুমিও বাকি সবার মতোই ছিলে। আর তার কাকার কথায় সে তাকে ছেড়ে চলে গেলে। তোমার চলে যাওয়ার পর সে অনেক অসুস্থ হয়ে পড়ে। যখন তার মা তোমার কথা জানতে পারে তখন তোমাকে কানাডায় নিয়ে আসে। তোমার যাওয়ার সব ব্যবস্থা ও সেই করেছিল, যে কোনোভাবে তার মেয়ের সংসার সাজাতে চেয়েছিল সে, সেই জন্য তোমাকে জোর করে বাধ্য হয়ে করে আর বিয়ের ইয়ার সাথে দেয়। সে ভেবেছিল বিয়ের পর তোমার সমস্ত ভুল ধারণা শেষ হয়ে যাবে আর তুমি সব সত্যিটা জেনে যাবে যে একজন সাধারণ মেয়ে। কিন্তু তুমি তো আর কোনো কথাই শোনেনি আর তাকে নিজের ঘর থেকে বের করে দিয়েছিলে। তুমি রিয়াকে সেটাই ভাবছিলেন যেটা লোক তোমাকে বলেছিল। যদি তুমি একবার তার কথা শুনতে তবে তুমি সব সত্যি জানতেই পারতে। কিন্তু তুমি তো তাকে ডিভোর্স দিয়ে ফিরে চলে এলে। তোমার ফিরে আসার পর সে আবার ভেঙে পড়ে। সেই সময় আমি তাকে সাহস যোগাই। তার সব সত্যি জানার পর আমি তাকে বিয়ে করার প্রস্তাব দিই আর আমরা সারা জীবনের জন্য হিন্দুস্তান চলে আসি। এই সব কথা রিয়া নিজে আমাকে বলেছে, যাতে ভবিষ্যতে তোমার মতো আমিও যাতে তাকে না ছেড়ে চলে যাই। এই সব কথা শুনে আমার মনে হচ্ছিল যেন আমার শরীর থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে। এটা আমি কি করেছিলাম? আমি নিজেই নিজের পায়ে কুডুল মেরেছিলাম। আমার বন্ধু 6 বছর ধরে বিদেশে ধাক্কা খাচ্ছিল, সে কোনো ভালো চাকরি পাচ্ছিল না। রিয়াকে বিয়ে করার পর আজ সে এত বড় কোম্পানির মালিক। আমার বন্ধু আমাকে বলল, অনেক বড় সৌভাগ্য তোমার জীবনে এসেছিল, কিন্তু তুমি লোকের কথা শুনে নিজের ভাগ্য নিজেই নষ্ট করেছ। তোমার দুর্ভাগ্য যে রিয়ার মতো মেয়েকে তুমি ছেড়ে দিয়েছ। সব কথা শোনার পর অনেক দুঃখ নিয়ে আমি সেই অফিস থেকে চলে আসি। এই সব কিছুর জন্য দায়ী আমি নিজেই। এই সব কিছুর জন্য দোষ আমারই ছিল।
যদি সে সময়ের সব কথা শুনতাম তাহলে আজ রিয়া আমার বউ হতো। আমি তার সাথে অনেক ভুল করেছি, এই জন্যই ভগবান আমার কাছ থেকে ওকে সরিয়ে একটা নতুন জীবন দিয়েছে তাকে। আমার আফসোস করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। এই ভুলের বোঝা সারা জীবন আমাকে বয়ে নিয়ে বেড়াতে হবে, কারণ আমার ভুলের সাজা আমাকে ভোগ করতে হবে, আর এইভাবেই আমাকে জীবন কাটাতে হবে।